আমরা দেখো লাস্টের দিন পর্যন্ত আমরা ডায়েট শেষ করেছিলাম। তো আমাদের একটা কনসার্ন ছিল যে আমরা কি করতে পারছি, ডায়েটের মানে ইনভেনশনের পরে যেটা করা যাচ্ছিল সেটা হচ্ছে একমুখী প্রবাহ করা যাচ্ছিল, মানে একদিক দিয়ে কারেন্ট যাবে আর একদিক দিয়ে কারেন্ট যাবে না, এবং বিভিন্ন রকম জিনিস বানানো যাচ্ছিল। আমরা এসি থেকে ডিসি করতে পারতেছিলাম, তারপরে হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যক ভোল্টেজকে অতিক্রম করতে দিতে পারতেছিলাম, তার চেয়ে কম ভোল্টেজ অতিক্রম করতে দিব না, এই টাইপের সিস্টেম করতে পারতেছিলাম। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে তোমার এমন একটা সিস্টেম যার মাধ্যমে এই যে একমুখী প্রবাহ এইটাকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি। মানে নিয়ন্ত্রণ করা বলতে আরো ভালোভাবে নিয়ন্ত্রণ বলতে গেলে তুমি আসলে এখানে যেটা করবা সেটা হচ্ছে আমরা সুইচ বলতে যেটা বুঝি সেটা হচ্ছে যে লাইট অন অফ করার সেই সুইচ। তা আমি এখানে এমন সুইচ মানে মানে আমরা এখন এমন সুইচের দিকে যাব যেটা অটোমেটিক হবে। অটোমেটিক মনে করো একটা কাজ হলে অটোমেটিক যেন একটা কাজ হয়, মানে অটোমেশন যাকে বলে, অটোমেশনটা যেন করা যায় সেটা করানোর জন্য এখন যে জিনিসটা পড়বো সেটা হচ্ছে ট্রানজিস্টর। ট্রানজিস্টর এটাকে অনেক জায়গায় ট্রায়োডও বলা হয়। ট্রায়োড নামটার কারণটা হচ্ছে ডায়োড ছিল হচ্ছে দুইটা দিয়ে, কি কি ছিল, একটা ছিল পি টাইপ অর্ধপরিবাহী, একটা ছিল এন টাইপ অর্ধপরিবাহী, মানে একই ক্লাসের মধ্যে একদিকে পি একদিকে এন করা হয় তাহলে হয়তো ডায়োড। এখানে ট্রায়োড, ট্রাই মানে হচ্ছে তিন, তার মানে তিনটা অংশ থাকবে এখানে একই ক্লাসের মধ্যে। আমরা যেটা করব এমন ভাবে করতে পারি, একদিকে পি ইনজেক্ট করতে পারি, মাঝখানে এন, তারপর এই পাশে আবার পি ইনজেক্ট করতে পারি, অথবা এমন করতে পারি একদিকে এন ইনজেক্ট করতে পারি, মাঝখানে পি, এবং আরেকদিকে এন ইনজেক্ট করতে পারি। দেখো পাশাপাশি একই রকম রাখা যাবে না। আমি যদি কথার কথা এরকম করি এন এন পি, তাহলে কি হলো আসলে, এইটা কি মিন করলো? এটা মিন করলো যে কি কি আর এটা এন এবং এন এর মধ্যে কি কোনো ব্যারিয়ার থাকবে? এন এবং এন এর মধ্যে কোনো ব্যারিয়ার থাকবে না। এটা আসলে কিছুই না, এটা হচ্ছে কি হয়ে যাবে, এটা তো নরমালি এনপি, মানে এটা হচ্ছে একটা ডায়োড আর কিছুই না। তাহলে ডায়োডের চিহ্নটা হবে হচ্ছে পি থেকে এন এর দিকে এইভাবে, ডায়োড চিহ্ন যেটা আমরা। তার মানে যেটা হচ্ছে যে তিনটা যখন তুমি বানাইতে যাবা তখন পাশাপাশি সেম রাখা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। তাহলে আমাদের হয় মাঝখানে একটা এন বসাইতে হবে, দুই পাশে পি বসাইতে হবে, অথবা মাঝখানে একটা পি বসাইতে হবে, দুই পাশে এন বসাইতে হবে, সহজ কথা। এখন এই যে আমি মাঝখানে একটা পি বসালাম, মাঝখানে একটা এন বসালাম, অবশ্যই নামকরণ ভিন্ন ভিন্ন হইতে হবে। এখন এদের গঠন অনুসারে এদের নামকরণ করা হয়, এটাকে বলা হয় পিএনপি ট্রানজিস্টর, এটাকে বলা হয় এনপিএন ট্রানজিস্টর। পিএনপি এনপিএন। আচ্ছা, তো এখন একটা জিনিস দেখো যে আমাদের মেরুদণ্ড কি করে, আমাদের শরীরে মেরুদণ্ড কি করে, মেরুদণ্ড যেটা করে সেটা হচ্ছে এই সবকিছুকে একসাথে ধরে রাখে, যে হাত পা, এই যে স্নায়ু, কিংবা তোমার হাত পা সবকিছু, মাথা একদিকে, সবকিছু একদম মেরুদণ্ড খুব সুন্দর করে সবকিছু একসাথে মানে বেঁধে রাখে, স্ট্রাকচার করে রাখে, এভরিথিং। মেরুদণ্ড তাই কাজ করে। তো মেরুদণ্ডকে আমরা নরমালি, মানে কেউ যদি এখন বেশি বায়োলজি না বুঝি, মেরুদণ্ডকে আমরা নরমালি কি বলি, পিঠ বলি। মানে পিঠের অংশগুলোই যেটা করে আশেপাশে সবকিছু, হাত পা থেকে শুরু করে আমাদের যা যা আছে, মাথা, সবকিছু, সব রকম অঙ্গকে একসাথে বাইন্ড করে রাখে, মানে সবার সংযোগ এদের মধ্যে দিয়ে যায়। তো আসলে এই যে মাঝখানে যে এন, এ যেটা করতেছে সেটা হচ্ছে বাইন্ড করে রাখতেছে। দেখো এই যদি এন না থাকে তাহলে তো ওই দুই পাশের জোড়া তো থাকবে না, এখানেও তাই, এখানে একটা পি না থাকলে দুই পাশের জোড়া থাকবে না। এজন্য বাঙালিরা, মানে বাংলা ভাষায় এটাকে বলা হয় হচ্ছে পিঠ। পিঠ, এটাকে বলা হলো পিঠ, বা ইংলিশে এটার নামটা হচ্ছে বেজ। বেজ, একটা বিল্ডিং এর বেজ না থাকলে যেরকম কিছুই থাকে না, ওইরকম ট্রানজিস্টরের মাঝখানেরটা তুমি নাই দাও তাহলে ট্রানজিস্টর হলো কই, মানে এটা তো ডায়োডও হইলো না। তুমি যদি ধরো এখানে এনটাকে সরাই দিছো, এটা তো মাঝখানে ডায়োড হইলো, ডায়োডও হইলো না। এখানে তুমি এন সরাই দিছো, এখানে মাঝখানে ডায়োড হলো না, ঠিক আছে, মানে কিছুই হলো না, একদম পিঠ বা বেজ হচ্ছে এটা। এবং দেখো এই যে অংশটা, এই পাশের এবং এই পাশের, এই পাশের এবং এই পাশের, তাদের কাজ অনুসারে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নিঃসারক, যেটাকে ইংলিশে বলা হয় এমিটার, এবং আরেকটা হচ্ছে গ্রাহক বা সংগ্রাহক, আসলে এটাকে বলা হয় কালেক্টর। তো নিঃসারক এবং সংগ্রাহক কোনটা কি হবে এটা ফিক্স না, খেয়াল করে, এটা ফিক্স না।
এটা ফিক্স করে দিতে হয়। কেমনে করে দিতে হয়? সংগ্রাহক তোমার যদি এক পাশে হয়, নিঃসারক হতে হয় তার বিপরীত পাশে। তার মানে কথার কথা ধরি যে এই পাশে যদি সংগ্রাহক হয়, এই পাশে যদি হয় কালেক্টর, তাহলে এমিটার হবে হচ্ছে এই পাশে। এই পাশে কালেক্টর যদি হয়, এমিটার হবে হচ্ছে এই পাশে। এখন এখানে কথা আছে যে আমরা কি চাইলেই যে কোনো একটা ট্রানজিস্টর ধরে নেই ইচ্ছা মতো কালেক্টর এমিটার ধরতে পারবো কিনা? অ্যান্সার হচ্ছে না, ইচ্ছা মতো কালেক্টর এমিটার ধরতে পারবো না। এটাকে ডিফাইন করে দেওয়া আছে। ডিফাইন করা বলতে ফিক্স করে দেওয়া, যে বললাম ঠিক আছে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে কালেক্টর। ঠিক আছে, তাহলে এখন প্রশ্ন হচ্ছে তাহলে কিভাবে বুঝবো ডিফিনিশনটা কি রকম? জিনিসটা আমরা বুঝবো কিভাবে? কারণ আমাদের তো চোখে দেখে বা বুঝতে হবে থিওরিটিক্যালি যে কোনটা কালেক্টর কোনটা এমিটার। তো এটা বোঝার জন্য একটা সোজা উপায় আছে, এবং এটা বোঝার সোজা উপায়ের সাথে সাথে এটা প্রকাশ করার ভঙ্গি আছে একটা নির্দিষ্ট। আচ্ছা একটু দাঁড়া, একটা জিনিস চেক করি। সেটা হচ্ছে যে নির্দিষ্ট যেটা বললাম, দেখো এইটা যদি এমিটার হয় এবং এটা যদি কালেক্টর হয়, এটা যদি কালেক্টর হয় তাহলে তোমার যেটা হবে, এটা একটু সরাই আমি, এটা আসলে আঁকাইতে হবে হচ্ছে এইভাবে। কালেক্টর খেয়াল করবা, এই কালেক্টরটা যেটা হবে, কালেক্টরটা একটু বড় হবে সাইজে। মানে অ্যাকচুয়ালি জিনিসটাকে এইভাবে আঁকানো হলো, আসল জিনিসটা হচ্ছে এরকম, এটা হচ্ছে পি, কালেক্টরটা সবচেয়ে বড় হবে, বেসটা অনেক ছোট হবে এবং বেসের চেয়ে এমিটারটা একটু বড় হবে। খেয়াল করবা অংশটা, জায়গাটা দেখো, বেসটা একদম চিকন, আরো চিকন আসলে আঁকানো উচিত, ভালোই চিকন, বেসটা একদম চিকন। ঠিক আছে, আর কালেক্টর আর এমিটার, এদের মধ্যে কালেক্টরে বেশি পরিমাণে তোমার ডোপিং করতে হয়, আসলে বেশি পরিমাণে আধান বাহক থাকতে হয় কালেক্টরে, কারণ কালেক্টর দিয়ে আসলে কাজ হয়। আমরা দেখবো কি কাজ হয়। তো কাহিনীটা হচ্ছে কালেক্টর দিয়ে কাজ হবে এবং এমিটার দিয়ে শুরুটা হবে, শুরুটা হবে এমিটার দিয়ে। তাহলে খেয়াল করো কালেক্টর দিয়ে যেহেতু বেশি কাজ হবে, এটা হচ্ছে আউটপুট এন্ডে বেশি থাকে, এই জন্য এটা হবে প্রশস্ত, এটাতে আধান বাহক থাকবে বেশি। অনুরূপভাবে এটা যদি কালেক্টর হয়, এটা যদি এমিটার হয়, তাহলে এটাকে একইভাবে আঁকানো সম্ভব। কি করতে হবে আসলে? আসলে এই কালেক্টরটাকে বড় দিতে হবে, বড় সাইজের দিতে হবে কালেক্টর। ধরলাম এত দূর হচ্ছে কালেক্টর, বেসটা দিতে হবে অনেক ছোট, কিন্তু বেজের তুলনায় এমিটারটা আবার একটু বড়। তার মানে এখান থেকে বোঝা গেল যে বেজের কিন্তু খুব একটা আবার কাজ নাই। খেয়াল করো বেস যেটা করছে, আমি কি বললাম, সেটা হচ্ছে ধরে রাখতেছে, কিন্তু খুব একটা বলতে ইম্পর্টেন্ট কাজ আছে, কিন্তু সেটা আধানের সাথে সম্পর্কিত। তাহলে দেখো এখানে আধান ভাগ অনেক কম হবে, বেজের আধান ভাগ অনেক কম, তোমার কালেক্টরের আধান ভাগ অনেক বেশি, এবং তার তুলনায় এমিটারের আধান ভাগ একটু কম। ঠিক আছে, তাহলে আধান বাহকের তুমি যদি ক্রম করো, এটাতে কালেক্টর বা সংগ্রাহকের আধান বাহক এমিটারের চেয়ে বেশি এবং এমিটারের আধান বাহক বেজের চেয়ে বেশি। এখন কথা হচ্ছে যে দেখো আমরা নরমালি কি করি, নরমালি ডায়োডের যেটা ছিল, ডায়োড বলতে আমরা কি বুঝি, ডায়োড বলতে আমরা বুঝি হচ্ছে দুইটা প্রান্ত, মানে এই জিনিসটা ছিল তো এইটা, একটা দেখো একটা তার বা একটা সংযোগ আসে পিতে, একটা সংযোগ আসে এনে। রোধের কি হচ্ছিল, রোধের ক্ষেত্রে একটা তার এখানে, একটা তার এই পাশে, তাই তো? এখানে কয়টা জিনিস আছে, এখানে তোমার তিনটা আইডেন্টিটি আছে, এমিটার, বেস, কালেক্টর। তাহলে আমাদের তার লাগবে হচ্ছে আসলে তিনটা, বা তোমার কানেক্টর লাগবে হচ্ছে তিনটা। তাই এটা একটু সরাই, হ্যাঁ আমরা এগুলো আবার আঁকাবো, সমস্যা নেই। আজকে অ্যাকচুয়ালি আমাদের ট্রানজিস্টর করতে দুইটা ক্লাস লাগবে, আজকে প্রথম ক্লাস। আজকে প্রথম ক্লাসে আসলে আমরা এইটার মানে জিনিসপাতি বুঝবো বা শিখবো, আসলে কিছু জিনিস শিখবো, মানে আইডেন্টিফাই করতে শিখতে হবে প্রথমে, তাহলে তো অঙ্ক করবা কেমনে। অঙ্ক করার প্রথম স্টেপটা হচ্ছে আইডেন্টিফাই করা, আজকে আইডেন্টিফিকেশনটা মেইন আসলে। তাহলে দেখো এখানে যেটা বললাম যে আমাদের তিনটা তাহলে পোর্ট লাগবে বা তিনটা সংযোগ লাগবে, এটাকে এনপিএন লাগালাম এবং এখানে আরেকটা পিএনপি লাগালাম, আঁকালাম। তাহলে দেখো এই যে দেখো 1 2 3 1 2 3, ঠিক আছে 1 2 3 1 2 3। এখন এখানে দেখে বোঝা সম্ভব না কোনটা এমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর। আবার আরেকটা জিনিস দেখো যে এইখানে যখন আমরা পিএন ডায়োডকে আমরা দেখো খুব সুন্দরভাবে এরকম একটা চিত্র দ্বারা প্রকাশ করেছিলাম।
অনুরূপ ভাবে আমরা তো সবসময় এটা আঁকাবো না, রাইট? বক্স করে 3টা আঁকাবো সব জায়গায়, এটা এরকম আঁকাবো না। আমরা যেটা আঁকাবো সেটা হচ্ছে একটা সংকেত আঁকাবো, এবং এই সংকেতটা হয় হচ্ছে এরকম। তোমাদের সিলেবাস অনুসারে তোমাদের, মানে আমি যেটা বলছি সেটা হচ্ছে ট্রানজিস্টর যেটা আমরা পড়ছি এটা অনেক টাইপের আছে, ঠিক আছে? অনেক অ্যাডভান্স লেভেলের ট্রানজিস্টর আছে। যেরকম আমাদের মোবাইলে, তোমাদের মোবাইলে যেটা আছে সেটা বেশ অ্যাডভান্স, এটা না, এইটা না, কিন্তু তোমাদের হচ্ছে একদম বেসিক শেখানো হচ্ছে এই তোমার সিলেবাসে। এটা হচ্ছে একদম বেসিক লেভেলের ট্রানজিস্টর, ঠিক আছে? বেসিক লেভেলের ট্রানজিস্টর, এবং এটার চিহ্ন হচ্ছে এরকম, ঠিক আছে? ট্রানজিস্টর অনেক রকমের, আলাদা আলাদা ট্রানজিস্টরে আলাদা আলাদা রকমের চিহ্ন হয়। তো এটা হচ্ছে বেসিক, এবং এটাই হচ্ছে তোমাদের কাছে আপাতত, এটাই হচ্ছে ট্রানজিস্টর, ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের কাছে আপাতত ট্রানজিস্টর। তাহলে দেখো এখানে 3টা পোর্ট আছে, এটা এটা এটা, 3টা পোর্ট, এটা এটা এটা, ঠিক আছে? আচ্ছা, তো আমি ধরলাম এটা পি, এটা এন, এটা পি। আমি আরেকটা আঁকাই পাশে, এন পি এন। আচ্ছা, এখন হচ্ছে আমরা পিএন 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 এর বুঝলাম চিত্র দেখে, কিন্তু কেমনে বুঝবো কোনটা এমিটার, কোনটা বেস, কোনটা কালেক্টর? এটা একটা বড় প্রশ্ন। তো একটা জিনিস মনে রাখতে হবে, এটা খুব ভালো মতো মনে রাখতে হবে, সেটা হচ্ছে এমিটারে সাথে একটা তীর চিহ্ন, তীর চিহ্ন বলতে ডায়োড চিহ্ন থাকে। এমিটারের সাথে একটা তীর চিহ্ন থাকবে। দেখো আমি যদি এইভাবে তীর চিহ্ন দেই, খেয়াল করবা, অথবা এইভাবে তীর চিহ্ন দেই, খেয়াল করবা, মাঝখানেরটা একদম মিডল বরাবর কিন্তু বেস, এটা কিন্তু সবাই বুঝতেছে আপাতত। মিডল বরাবরটা বেস, এটা নিয়ে সমস্যা নাই। তাহলে মাঝখানেরটা কি? মাঝখানেরটা বেস, মাঝখানেরটা বেস, ঠিক আছে? তাহলে এমিটার হবে হয় এটা নালে এটা, এখানে হয় এটা নালে এটা, তাহলে কোনটা হবে? অ্যান্সারটা হচ্ছে এমিটারের সাথে সবসময় একটা তীর চিহ্ন থাকবে, এমিটারের সাথে সবসময় একটা তীর চিহ্ন থাকবে, ঠিক আছে? এমিটারের সাথে সবসময় একটা তীর চিহ্ন থাকবে। তাহলে তীর চিহ্ন কোন ইয়েতে আছে? এটাতে আছে নাকি এটাতে আছে? অ্যান্সার হচ্ছে এটাতে। তাহলে এটা হবে এমিটার, আর বাদ বাকিটা হবে হচ্ছে কালেক্টর। এখানেও তাই, এমিটারের সাথে সবসময় একটা তীর চিহ্ন থাকবে। এখানে তীর চিহ্ন দ্বারা কি মিন করে আমি বলছি। তাহলে এখানে হচ্ছে তীর চিহ্ন, এটাতে নাই, তাহলে এটা হবে এমিটার এবং এটা হবে কালেক্টর, ঠিক আছে? আসলে তীর চিহ্ন কেন থাকে? কারণটা হচ্ছে, কারণ বেস ইমিটার জাংশনে, জাংশন বলতে সংযোগ, সংযোগ এ একটা পিএন ডায়োড থাকে। থাকে বলতে এমন ভাবে গঠন করা হয় যেন তারা পিএন ডায়োড হিসেবে কাজ করে, ঠিক আছে? এমন না যে তুমি কিছু একটা ইনক্লুড করে ফেললা, এখানে একটা ডায়োড বসাই দিচ্ছ, এরকম কিছু না। তুমি এমন ভাবে গঠন করবা যেন এরা পিএন হিসেবে কাজ করে, পিএন জাংশন ডায়োড হিসেবে কাজ করে। আসলে এটা কিন্তু ডায়োডেরই চিহ্ন, এটা হচ্ছে ডায়োডের চিহ্ন। ডায়োডের চিহ্ন আমরা কি পড়ছিলাম আগের ক্লাসে? ডায়োডের চিহ্ন আমরা পড়ছিলাম হচ্ছে এরকম, এটা পি এবং এটা হয় এন, মানে পি এন কে তীর মারে, এই টাইপের কিছু একটা, মানে কারেন্ট যায় আসলে এদিকে, আসলে কিছুই না। এটা ছিল মেইন জিনিস, পি এন কে একটা তীর মারতেছে। তাহলে দেখো তীরটা কোন দিকে আসতেছে? তীরটা আসতেছে এইদিকে, তাহলে এটা পি এটা এন, ঠিক আছে? আবার তীরটা কোন দিকে যাচ্ছে? তাহলে এটা পি এটা এন। দেখো মিলছে কিনা? মিলছে। এভাবে মনে রাখতে হবে। কি মনে রাখবা? কিছুই না। প্রথম স্টেপটা হচ্ছে আমরা, দেখো প্রথম স্টেপটা হচ্ছে আমরা, তাহলে আমি বলি একদম, তোমার হচ্ছে সিস্টেমেটিক্যালি আগাইতে হবে, চিহ্ন দেখে যেন বুঝতে পারা যায়। প্রথমে দেখবো হচ্ছে তীর চিহ্নটা আইডেন্টিফাই করো, তারপরে দ্বিতীয় স্টেপটা হচ্ছে এমিটারের সাথে একটা তীর চিহ্ন থাকবে, তীর চিহ্ন দেওয়া থাকবে প্রশ্ন, ঠিক আছে? তীর চিহ্ন সংযোগের সাথে দেওয়া থাকবে, চিত্রের সাথে তীর চিহ্ন থাকবে। তাহলে তীর চিহ্ন যে পাশে আছে সেটাতে কি থাকবে? এমিটার।
আচ্ছা, আর 3 নাম্বার স্টেপটা হচ্ছে তীর চিহ্ন PN আকারে থাকবে। এখন তো এটা তো আমি দেখে দেখে করলাম, তোমাদের মানে জাস্ট বুঝালাম। এবার হচ্ছে আস্তে আস্তে আমার সাথে করবা। যেরকম আমি মনে করো এরকম আঁকাই, ইচ্ছা ইচ্ছা মতো আঁকাই এখন। তাহলে দেখো মাঝখানেরটা বেজ, এটা নিয়ে কোনো টেনশনই নাই, মাঝখানেরটা হচ্ছে বেজ। আচ্ছা, এখন হচ্ছে খেয়াল করো যে এখানে কি হলো, এখানে তাহলে এমিটারটা কোন পাশে থাকবে? এমিটারটা থাকবে হচ্ছে এইদিকে, কারণ এই পাশে আছে তীর চিহ্ন, তাহলে এটার মাঝখানেটা বেজ এবং এটা হচ্ছে কালেক্টর। শেষ, প্রথম ঝামেলা শেষ। আসলে এটাকে আঁকানো হয় হচ্ছে এইভাবে, হ্যাঁ, একটা গোল চিহ্ন থাকে এইভাবে, মানে অলংকার আর কি, এটা সুন্দর করে আঁকা। তাহলে এমিটার বেজ কালেক্টর। এবার বলতে হবে হচ্ছে পিএনপি বা এনপিএন কোনটা, এটা কি পিএনপি নাকি এনপিএন? তো 3 নাম্বার স্টেপটা হচ্ছে তীর চিহ্ন কোন আকারে থাকবে? তীর চিহ্ন থাকবে পি থেকে এন এর দিকে। তাহলে এটা হবে পি, এটা হবে এন, তাহলে এটা কি হবে? এটা হবে পি, কারণ মাঝখানেটা আলাদা হয় পিএন। তাহলে এটা হচ্ছে একটা পিএনপি জাংশন বা পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে, এখন আমি মনে করো যে তোমাদেরই করতে দেই, যারা আছো একটু কমেন্ট করবা। ভুল হতেও পারে, সমস্যা নেই, প্রথমবার ভুল হতেই পারে, এটা কোনো ব্যাপার না, চেষ্টা করাটা ইম্পর্টেন্ট, ভুল থেকে শিখবা। আচ্ছা, তো এখন আমরা মনে করো এরকম যাই। আচ্ছা, প্রথমটা আমি করে দেই, এটা হচ্ছে এমিটার, কারণ তীর চিহ্ন এই পাশে আছে বি সি। তাহলে এখন আমাদের বলো যে এটা কোন লেভেলের, মানে এটা কি পিএনপি নাকি এনপিএন, কোনটা? এটা কি পিএনপি নাকি এনপিএন? এটা একটু কমেন্ট করবা, বুঝে শুনে কমেন্ট করো, সমস্যা নেই, টাইম না। একজন বলছে এনপিএন, বাকিরা বলো। সবাই ঠিক আছে। এখানে হচ্ছে তোমার অবশ্যই ডায়োডের চিহ্ন অনুসারে এটা পি, এটা এন এবং এটা হচ্ছে এন। ঠিক আছে, আচ্ছা, এবার হচ্ছে আমরা শিখে গেছি অলরেডি আসলে কিভাবে আঁকাইতে হয়। আমাদের যদি এখন একটা বলে যে ঠিক আছে এবার একটা পিএনপি বা এনপিএন আঁকাও, তখন এইভাবে চিন্তা করে করে আঁকাই ফেলবা, কোনো ঝামেলা নাই। পিএনপি বা এনপিএন আঁকাইতে গেলে তুমি প্রথমে যেটা করবা, ধরো যে আমাকে বললো যে একটা পিএনপি আঁকাও, একটা পিএনপি, তাহলে আমার প্রথম কাজ হচ্ছে আগে তো 3টা ঠ্যাং তো দিতেই হবে। তারপরে ইচ্ছা মতো বসো, এখানে সমস্যা নাই, এখানে তোমাকে বলে না মিটার উপরে থাকতে হবে নিচে থাকতে হবে, কোনো ম্যাটার না। তাহলে পিএনপি বসাও। তারপরে তোমার হচ্ছে কি করতে হবে, যে ডায়োডের মতো চিহ্নটা, তাহলে পি থেকে এন এর দিকে, তাহলে তুমি এদিকেও দেখতে পারো পি থেকে এন এর দিকে, তাহলে হলো। অথবা এটা তুমি এই কাজে করতে পারতা, সেম জায়গায় তুমি পি এন পি যেহেতু, তাহলে তুমি এদিকেও দিতে পারো। দেখো এটা এবং এটা কিন্তু সেম জিনিস, উল্টা ভাবে রাখছে, এটা এবং এটা সেম জিনিস। ঠিক আছে, তবে এখানে এই পাশে আছে এমিটার, কালেক্টর, বেস, আর এখানে আছে এই পাশে এমিটার, এই পাশে আছে কালেক্টর। ঠিক আছে, তো এইভাবে আমরা পিএনপি এনপিএন অন্তত আঁকানো শিখলাম। এখন হচ্ছে একটা জিনিস আমি দেখো অলরেডি বলছি, সেটা হচ্ছে বেজ এমিটার জাংশনটা একটা পিএন জাংশনের মতো। বেজ এমিটার জাংশনটা একটা পিএন জাংশন, রাইট? পিএন জাংশন। তাহলে এই বেজ এমিটার জাংশনকে পিএন জাংশন হলে, দেখো পিএন জাংশন যদি হয় তাহলে এটা একটা ডায়োডের মতো আর কিছুই না। তাহলে আমি যদি এটা দিয়ে কাজ করাইতে চাই, তাহলে কারেন্ট কোন দিকে যাইতে হবে? কারেন্ট যাইতে হবে এইদিকে, রাইট? কাজ করাইতে চাইলে কি করতে হবে? কারেন্ট যাইতে হবে এইদিকে। আমাদের কাজ মানে আমাদের যেটা বেসিক সেটা হচ্ছে এখান দিয়ে তো কাজ করতে হবে কিছু একটা, তাহলে কারেন্ট তো যাইতে হবে কোন দিক দিয়ে? কারেন্ট যাইতে হবে এদিক দিয়ে। তাহলে কারেন্ট যদি এদিকে যাইতে হয় তাহলে এটাকে কি বলা হয়, কিভাবে বায়াসিং করতে হবে? বায়াসিং করতে হবে হচ্ছে ফরওয়ার্ড বায়াসিং এ দিতে হবে, এগুলো তো আমরা শিখছি।
তাহলে আমরা বলতে পারি বেস এমিটারকে ফরওয়ার্ড বায়াসিং করতে হবে। কি বললাম? বেস এমিটারকে ফরওয়ার্ড বায়াসিং করতে হবে। তাহলে বেস এবং এমিটার, তাহলে এটা যদি বেস ধরি, এটা যদি এমিটার ধরি, এটা যদি বেস ধরি, এটা ধরি এমিটার, হ্যাঁ, তাহলে এটা কোন টাইপের ট্রানজিস্টরের জন্য? আসলে পিএন এর পাশে, তাহলে বেস এমিটার। দেখো দেখো এটা বেস, এটা এমিটার ধরলাম, তাহলে এটা হচ্ছে কালেক্টর, রাইট? বেস এমিটার কালেক্টর। আমি পি কোন দিকে? বেসের দিকে দিছি, তাহলে এই পাশে হচ্ছে এন, তাহলে এটা পি, এটা হচ্ছে এন, তাহলে এটা হচ্ছে এন। তাহলে বেস এমিটার এভাবে দিলে আসলে আমাদের একটা এনপিএন ট্রানজিস্টরের মধ্যে আমাদের যেটা করতে হবে, বেস এমিটারটাকে ফরওয়ার্ড বায়াসিং এ দিতে হচ্ছে। ঠিক আছে, ফরওয়ার্ড বায়াসিং এ দিতে হচ্ছে। আচ্ছা, এখন যদি আমরা এই কাজটা করি, যে দেখো দেখো এই কেসটা চিন্তা করো একটু। এমিটার এটা, বেস এটা, রাইট? এটা তো বেস, এবং এমিটার কোনটা? কারণ হচ্ছে যে এর সাথে তীর চিহ্নটা আছে, তাহলে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে এমিটার। তাহলে বাকিটা কি? বাকিটা হচ্ছে কালেক্টর। এখন দেখো যে এখন কি হলো, এখন আমাদের কারেন্টের দিকটা কোন দিকে হচ্ছে? এটাকে ডাইরেক্ট চিন্তা করো মনে মনে। তাহলে কারেন্টের দিকটা হয়তো হবে এইদিকে, কারেন্টের দিকটা হয়তো হবে এইদিকে, রাইট? তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ডায়োডটা মনে মনে ডায়োড, এটা কিন্তু আঁকানো লাগবে না পরীক্ষার সময়, হ্যাঁ, এই ডায়োডটা আঁকা নিতে হবে না, আমি জাস্ট বোঝানোর জন্য একদম ভেঙে চলে বোঝাচ্ছি। তাহলে দেখো এমিটার থেকে এমিটারের, এবং এটা হচ্ছে বেস। দেখো এটাতে চিন্তা করো, এটাতে যেটা ছিল এটা ছিল বেস এমিটার, বেস থেকে এমিটার দিকে পিএন, এটা হচ্ছে এমিটার থেকে বেসের দিকে, এটা পি অবশ্যই, এটা এন, ডায়োডের চিহ্ন দেখে বললাম, এটা হচ্ছে পি। এমিটার থেকে বেসের দিকে কারেন্ট যেতে হবে, তাহলে এমিটার পি, বেস হচ্ছে এন, কারেন্ট যাইতে হবে। তাহলে আমাদের ফরওয়ার্ড বায়াস দিতে হবে হচ্ছে এটাকে। ফরওয়ার্ড বায়াস কাকে দিতে হচ্ছে? এমিটার বেস জাংশনকে। মোদ্দা কথা বেস এবং এমিটার যেখানে জোড়া লেগে আছে, বেস এবং এমিটার যেখানে জোড়া লেগে আছে, ওই জায়গায় কি করতে হবে? ওই জায়গায় ফরওয়ার্ড দিতে হবে, অন্য জায়গায় ফরওয়ার্ড দেওয়া যাবে না। বেস এবং এমিটার যেটা আছে ওই জায়গায় ফরওয়ার্ড দিতে হবে, ঠিক আছে? ওই জায়গায় ফরওয়ার্ড দিতে হবে, তাহলে কাজ হবে, তাহলে কাজ হবে। আমরা আসবো এটা আস্তে আস্তে। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা একটু বেসিক করি আরো, ঠিক আছে? একটা ট্রানজিস্টর, তাহলে তো অন্তত আমরা এটা শিখছি যে কিভাবে ট্রানজিস্টর আঁকাইতে হয়, কিভাবে আঁকাইতে হয়, এবং টুকটাক হালকা হলেও কিছু একটা ধারণা পাইছি। এখন হচ্ছে আমরা সেই ধারণার উপর একটু বিল্ড আপ করে ফাইনালের দিকে যাব, মানে ধারণাটা যেন বোঝা যায় ম্যাথগুলো করার আগে। ম্যাথ করাটা ইম্পর্টেন্ট না, আগে ধারণা। তুমি যদি ট্রানজিস্টর না বুঝতে পারো বা না শিখতে পারো, কোনটা কি ম্যাথে ভুল হবে, এক চান্সে ভুল হবে। মুখস্থ করে কত দূর করে হবে, ঠিক আছে? মুখস্থ করার কিছুই নেই, জাস্ট দেখে দেখে শিখতে হয়, তারপরে আমরা ম্যাথগুলো শুরু করব। আচ্ছা, তাহলে দেখো আবার একটু এই চিত্রে আসি, পি এন পি, ঠিক আছে? তাহলে এটা ধরলাম আমি হচ্ছে বেস, এটা হচ্ছে এমিটার, এবং এটা হচ্ছে কালেক্টর ধরলাম। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে এমিটারের সাথে যে ডায়োডটা আছে, বা এখানে যে ডায়োডটা আছে, মনে মনে চিন্তা করব পিএন, এটাকে ফরওয়ার্ডে দিতে হবে। তাহলে এটাকে ফরওয়ার্ডে দেওয়ার উপায়টা হচ্ছে এই পাশে একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে দাও, এই পাশে একটা পজিটিভ ভোল্টেজ দিয়ে দাও, যেটা কি করবে? যেটা এই ভোল্টেজটাকে অতিক্রম করবে, রাইট? তাহলে যেটা হবে, এই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। হচ্ছে কি হচ্ছে না? অবশ্যই সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে। কি হলো? এটাকে আমরা ফরওয়ার্ড করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা যেটা করব ইন্টারেস্টিংলি, তাহলে এটা হচ্ছে বেস এমিটার হচ্ছে ফরওয়ার্ড, তাহলে একটু লিখি এখানে, বেস এমিটার বা এমিটার বেস যাই বলো না কেন, এই জংশনটা বা এই সংযোগটা হচ্ছে ফরওয়ার্ড। আচ্ছা, ইন্টারেস্টিংলি আমরা যেটা করব সেটা হচ্ছে এই কালেক্টর বেসটাকে, বা বেস কালেক্টর যাই বলো না কেন, এটাকে করব রিভার্স। রিভার্স কেমনে বুঝবো? রিভার্স কেমনে করতে হয় বলো? এটা যদি পিএন হয় তাহলে রিভার্স করতে হয় হচ্ছে এইভাবে,
এন এর সাথে দিতে হয় পজিটিভেরটা, পি এর সাথে দিতে হয় নেগেটিভটা। তাহলে আমরা তাই করব, পি এর সাথে দিব হচ্ছে নেগেটিভটা, এন এর সাথে দিব হচ্ছে পজিটিভটা। রিভার্স করলাম। সুবিধাটা কি হবে? এখন এটা হচ্ছে প্রশ্ন, সুবিধাটা কি হবে তাহলে? হোয়াটস দ্য সুবিধা? সুবিধাটা বুঝতে হবে এখন যে ঠিক আছে আপনি তো একটা ফরওয়ার্ড করলেন, ভালো কথা, বেজ এডিটর প্রথম থেকেই বলতেছেন, অনেকবার বলছেন যে এখানে একটা ডায়েরির মতো কাহিনী আছে, এখানে ফরওয়ার্ড দিতে হচ্ছে কাজ করানোর জন্য, কিন্তু এখানে কি হলো? তাহলে এটা এখন বুঝতে হবে আমাদের, ঠিক আছে? তাহলে আমাদের প্রবলেমটা বুঝছো? প্রবলেমটা হচ্ছে আমরা এতদূর পর্যন্ত ওকে একদম বুঝে গেছি যে আমাদের ফরওয়ার্ড দিতে হচ্ছে, নাহলে যাবে না, কাজটা হবে না। এখানে কেন আমরা রিভার্স দিলাম? রিভার্স দেওয়ার একটা কারণটা হচ্ছে, দেখো রিভার্স দিলে নরমালি কি হয়, রিভার্স দিলে নরমালি যেটা বোঝা যায় যে এদিক দিয়ে কোনো কারেন্ট পাস করতে দিচ্ছে না, মানে এদিক দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, এবং উল্টা দিকে কারেন্ট পাস করতে সে দিবেও না, রাইট? উল্টা দিকে সে কারেন্ট পাস করতে দিবেও না। তাহলে যেটা হয়, রিভার্স দিলে আসলে রিভার্স বায়াসে বা বিমুখী ঝোঁকে, বিমুখী ঝোঁকে রোধ বৃদ্ধি পায়। এইটা আবার কি প্রশ্ন বললেন, রোধ কেমনে বৃদ্ধি পায়? এটা তারা কি কথা, কই থেকে কই চলে আসলেন? রোধ কই? রোধ তো লাগান নাই আপনি, রোধ কেমনে বৃদ্ধি পাইল? অ্যান্সার হচ্ছে, দেখো আমরা এখন যদি আবার সেই চলতরিতে ফিরে যাই, সব কিন্তু কানেক্টেড একটার সাথে একটা, কারেন্ট নিয়ে পড়তেছি। তাহলে দেখো এখন এখানে একটা ভোল্টেজ আছে, এখানে একটা ভোল্টেজ আছে, ধরলাম এটা 1, এটা 2, V1 V2। তাহলে ডেল ভিটা হচ্ছে, তাহলে V1 যদি গ্রেটার দেন V2 হয়, তাহলে ডেল ভিটা হচ্ছে হলো V1 V2। ভোল্টেজ কোথায় বেশি? ভোল্টেজ এখানে বেশি, এখানে ভোল্টেজ কম। তাহলে যেটা হচ্ছিল যে কারেন্ট কোন দিক থেকে কোন দিক যাবে? কারেন্ট যাবে হচ্ছে এইদিকে I, এবং এটা যদি R হয় তাহলে আমরা যেটা ওহমের সূত্র অনুসারে জানি I = del V by R, মানে V = IR, আর কিছুই না। আচ্ছা, এখন রিভার্স বায়াসে কি হচ্ছে বলো তো? রিভার্স বায়াসে কারেন্ট কত? 0। রিভার্স বায়াসে কারেন্ট কত? 0 হওয়ার কথা বা 0 হওয়া উচিত, রাইট? আচ্ছা, তাহলে কারেন্টের ভ্যালু 0 না হলেও যদি আমরা বলি যে ঠিক আছে এটা যেহেতু নতুন একটা জিনিস, এখানে যদি 0 নাও হয়, কিছু একটা কারেন্ট পাওয়া যায়, 0-র তো কাছাকাছি হবে, এমন তো হইতে পারবে না যে এখানে মনে করো 4-5 অ্যাম্পিয়ার কারেন্ট অনেক দূর চলে গেল, এরকম হবে না, খুবই কম হবে, কিন্তু কিছু একটা হবে। তাহলে যেটা হচ্ছে আমরা আপাতত বুঝতেছি এটার মান কম হবে, আই এর মান আপাতত এই জায়গায় কম হবে, এই জায়গায় আই এর মানটা কি হবে? কম হবে, এই জায়গায় আই এর মানটা কম। তাহলে আই এর ভ্যালু যদি কম হইতে হয়, তাহলে রোধের ভ্যালু কি করতে হবে? বাড়াইতে হবে না? যদি ভোল্টেজ তুমি সেম রাখো, রোধের ভ্যালু কি করতে হবে? বাড়াই দিতে হবে। কারণ রোধ মানে সহজ কথা, রোধ বাড়লে কারেন্ট কম যাবে না? রোধ বাড়লে কারেন্ট কম যাবে। বিমুখী রিভার্স বায়াসে তো কারেন্ট যাই না, আমরা বলেছি প্রায় যাই না বলতে গেলে রিভার্স বায়াস। তাহলে কারেন্টের ভ্যালু অনেক কম হলে রোধের ভ্যালু কি করতে হয়? বাড়াইতে হয়। বা অন্য কথায় রিভার্স বায়াসে বিমুখী ঝোঁকে দিলে কি হয়? রোধ কিন্তু বৃদ্ধি পায়। ঠিক আছে, যে বইয়ে কথাটা লেখা আছে অনেকে বুঝে না, রোধের সাথে সম্পর্ক কি হতো? কিছুই না, ওহমের সূত্র জাস্ট, রোধ বেড়ে যায়। তাহলে ওভারঅল এখানে কিন্তু রোধের কোনো মানে রোধ দেওয়াই নেই, কোনো খেয়াল করে এখানে কোনো রোধ দেওয়াই নেই। কিন্তু ওভারঅল আমাকে বুঝতে হবে যে এই জায়গায় যেটা হয়েছে সেটা হচ্ছে ওভারঅল এই যে সার্কিটের আছে, এই সার্কিটের রোধটা বেশি, এই সার্কিটের রোধটা বেশি, এতটুকু অংশের রোধটা অনেক বেশি। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে রোধটা বৃদ্ধি পায়। তাহলে আসলে অ্যান্সারটা হচ্ছে রোধ বৃদ্ধি করার জন্য রিভার্স বায়াসে দেওয়া হয়। কি করার জন্য? রোধ বৃদ্ধি করার জন্য রিভার্স বায়াসে দেওয়া হয়। এইটা হচ্ছে কারণ, রোধ বৃদ্ধি করার জন্য রিভার্স বায়াসে দেওয়া হয়। এখন এটা আবার আরেকটা প্রশ্ন, ঠিক আছে, রোধ বৃদ্ধি করার কারণ, তাহলে দেখো আমি বলি কি হলো, রোধ বৃদ্ধি করার জন্য, কার রোধ বৃদ্ধি করার জন্য? কালেক্টর বেস বা বেস কালেক্টর জাংশন তুমি চাই বলো, রোধ বৃদ্ধি করার জন্য রিভার্স বায়াস দেওয়া হলো। আচ্ছা, এখন প্রশ্ন আসে রোধ বৃদ্ধি করার দরকারটা কেন হলো? যুক্তি থাকতে হবে তো, তাই না? আমি বললো হ্যাঁ ঠিক আছে আমি রোধ বৃদ্ধি করতেছি, কোশ্চেন হচ্ছে কেন করতেছো, এটা তো বুঝাইতে হবে। উদাই তো আর মানে তুমি তো যাইতে তাই করতে হবে, তুমি রোধ কমাইতেও পারতা, তুমি কেন রোধ বাড়াইলা?
এটা হচ্ছে প্রশ্ন, কেন রোধটা বাড়াইলা, কেন রোধ বাড়াইলা? তাহলে মানে কোন কারণে রোধটা বাড়ানো হলো? একটা কারণ থাকতে হবে, একটা কারণ আসবে, তারপর আমরা সেটা ফেস করব, তারপর আমরা রোধটা বৃদ্ধি করবো, রাইট? তাহলে কারণটা কই? অ্যান্সারটা হচ্ছে যে এখানে এই সার্কিটের আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে আমরা আমরা কালেক্টরে যেটা করতে চাই সেটা হচ্ছে বেশি পরিমাণে হয় ভোল্টেজ নিতে চাই, নাহলে বেশি পরিমাণে কারেন্ট নিতে চাই। এ আবার কেমন কথা? খেয়াল করবা, কালেক্টরে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে কালেক্টরে ভোল্টেজ, কারেন্ট না সরি, কালেক্টরে বেশি ভোল্টেজ পেতে চাই। কেন? দেখো বেশি ভোল্টেজ আমার পেয়ে লাভটা কি? লাভটা হচ্ছে এইরকম, ধরো তুমি মনে করো সিঙ্গার, বা তুমি গান গাচ্ছ আসলে, বা তুমি যেখানে একটা বক্তৃতা দিচ্ছ, তাহলে বক্তৃতা দিলে কি থাকে? সামনে একটা মাইক থাকে। বক্তৃতা দিলে কি থাকে? সামনে একটা মাইক থাকে। বা গান গাইলে সামনে একটা মাইক থাকে। কেন থাকে? কারণটা হচ্ছে মাইক ছাড়া কি হবে? মাইক ছাড়া আমার কথা বেশি দূর যাবে না। দেখা যাচ্ছে অডিটোরিয়ামে 1000 দর্শক বসে আছে, কিন্তু আমি মাইক ছাড়া কথা বলে প্রথম হয়তো 100 জনও শুনতে পারবে না, বাদ বাকি 900 জনের কি হবে? তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার গলার সাউন্ডটা বাড়ায় দিতে হবে, রাইট? তোমার গলার সাউন্ডটা বাড়ায় দিতে হবে। তো এখানে যেটা করা হয় সেটা হচ্ছে, এই যে তুমি যে কথাটা বলতেছো এটাকে ভোল্টেজে কনভার্ট করা হয়। তাহলে এটা হচ্ছে ইনপুট, ভোল্টেজ ইনপুট। ভোল্টেজে কনভার্ট করে কি করা হয়? তোমার গলাটা যত ভারী, ভোল্টেজটা তত বেশি হবে, ইনপুটটা তত বেশি হবে। যদি হালকা গলা হয় তাহলে ভোল্টেজটা কম হবে। সহজ। এখন ওভারঅল লাস্টে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা মাইক থাকবে। মাইকে কি করে? মাইকে যেটা করে সেটা হচ্ছে সেই যে গলাটাকে বিশাল জোরে জোরে শোনায় দেয়, বিশাল জোরে জোরে। তাহলে এখানে যেটা করা হয়, এখানে একটা মাইক থাকে। এই মাইকটা কি করে? এই মাইকটা তোমার গলাটাকে সামহাও, এখানে কিছু একটা আছে, তাহলে কিছু একটা আছে, কিছু একটা বক্স একটা ধরলাম, একটা বক্সে কিছু একটা আছে। এই বক্সটা যেটা করলো সেটা হচ্ছে এই বক্সের মাধ্যমে, বা এখানে একটা সার্কিট আছে, এই সার্কিটের মাধ্যমে যেটা হলো, তোমার গলা কম ছিল, গলা বলতে এখানে ইনপুট বোঝাচ্ছে ভোল্টেজ, ওখানে যেটা হবে আউটপুটে এখানে ভোল্টেজ আকারে মাইক রিসিভ। দেখো এই যে মাইক্রোফোনটা যেটা করে সেটা হচ্ছে তোমার গলাকে ভোল্টেজে নিয়ে নিবে, কনভার্ট করে ফেলবে। এবং মাইকের এখানে যেটা হবে আউটপুট একটা ভোল্টেজ পাবে, এবং সেটাকে সে যেটা করবে, এখানে শব্দকে যেরকম ভোল্টেজে কনভার্ট করা হলো, এখানেও ভোল্টেজটাকে লাস্টে শব্দে কনভার্ট করা হবে, এবং তোমার সাউন্ড চারিদিকে শুনতে পাওয়া যাবে, এবং সাউন্ডের ভ্যালু মানে সাউন্ডের তীব্রতা হবে অনেক বেশি। তার মানে বোঝা যাচ্ছে যে আমরা ইনপুটটাকে আউটপুটে অবশ্যই বেশি করে ফেলছি। কি করছি? ইনপুটের চেয়ে আউটপুটকে বেশি করছি, ইনপুটের চেয়ে আউটপুটকে বেশি করছি, বা ভি আউটপুট অবশ্যই ভি ইনপুটের চেয়ে বেশি না কম? অবশ্যই বেশি। ঠিক আছে, ভি আউটপুট ভি ইনপুটের চেয়ে অবশ্যই কি বেশি। তাহলে ভি আউটপুট যদি ভি ইনপুটের চেয়ে বেশি হয়, তাহলে এখানে কি করা হলো সেটা হচ্ছে তোমার গলাটাকে বা গলার সাউন্ডটাকে অ্যাম্পলিফিকেশন করা হলো। অ্যাম্পলিফিকেশন মানে হচ্ছে কয়েক গুণ করে দেওয়া, বিবর্ধন করা। তাহলে কি করছে? এখানে অ্যাম্পলিফিকেশন করা হলো। তাহলে মাঝখানে যে যন্ত্রটা, এটাকে কি বলা উচিত? বলতে হবে অ্যাম্পলিফায়ার। এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার, এটা হচ্ছে অ্যাম্পলিফায়ার। তাহলে অ্যাম্পলিফায়ার যেটা করে সেটা হচ্ছে ইনপুটটাকে আউটপুটে বাড়ায় দেয়, ইনপুটটাকে আউটপুটে কি করে? বাড়ায় দেয়। এখন দেখো ভোল্টেজ কিভাবে বৃদ্ধি পাওয়ানো যেতে পারে। দেখো ভোল্টেজ কিভাবে বাড়ানো যেতে পারে। আমরা জানি ভোল্টেজের পার্থক্য ইকুয়াল টু কারেন্ট ইনটু রোধ, কারেন্ট ইনটু রোধ। এখন যদি সামহাও তুমি এক কাজ করো, কারেন্টটাকে ফিক্স রেখে, কারেন্টটাকে একটা সীমিত পর্যায়ে রেখে, বেশি দূর বাড়াতে না দিয়ে কারেন্টটাকে সীমিত পর্যায়ে রেখে তুমি যদি রোধটাকে বাড়াই দাও ওভারঅল সার্কিটের, দেখো এই সার্কিটের কি হয়েছে? এখানে রোধ বেশি, ওভারঅল রোধ বেশি। এই সার্কিটে যদি রোধটা বাড়াই দাও ওভারঅল, তাহলে ওভারঅল রোধটা বাড়াই দিলে কি হবে? ভোল্টেজ বাড়বে নাকি কমবে? ভোল্টেজ বাড়বে। তাহলে যেটা হয়েছে আসলে, এই যে রোধটা কেন বৃদ্ধি পাতে হলো, রোধটা বৃদ্ধি পাইতে হলো,
দেখো কালেক্টরে বেশি ভোল্টেজ পেতে চাই, এই জন্য রোধটা বৃদ্ধি পেতে হলে কালেক্টরে কেন ভোল্টেজ পেতে চাই, আসলে হচ্ছে এই কাজটা করার জন্য। এই কাজটা করার জন্য আমরা আসলে কিছুই না, এখানে আসলে কিছুই না, এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা ইনপুটটা দিব, এই যে এই লোকের যে কথা সেটা দেব ইনপুটে, এবং এর পাশে আমরা একটা জায়গায় আউটপুট নিব। আসলে এই জায়গায় একটা জায়গায় আউটপুট নিব। তাহলে ইনপুটে কি দিব, ইনপুটে দিব মাইক্রোফোন, আউটপুটে কি দিব, আউটপুটে দিব হচ্ছে ওই যে মাইক। কাজ হবে, কাজ হবে, আসলেই কাজ হবে, কারণ এই সার্কিটের আমি রোধটা বৃদ্ধি করে দিছি, এই সার্কিটের আমি রোধটা বৃদ্ধি করে দিছি। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে আমি যেটা বললাম বাংলা ভাষায় বললাম আর কি, সব জিনিসটা আমরা আসলে মানে প্রথমত বুঝতে হবে যে কেন এই কাজটা করা হচ্ছে। কারণটা হচ্ছে আমরা রোধটা বাড়াবো, এই জন্য রিভার্স বায়াস এখানে দেওয়া হলো। রোধটা বাড়ায় কি লাভ সেটা এখন বললাম। এখন একটু ম্যাথমেটিক্যালে যাব বা আস্তে আস্তে গাণিতিক ভাবে দেখবো যে আসলে কি হচ্ছে এবং জিনিসপাতি কেন এগুলা ম্যানিপুলেশন গুলা করা, মানে কিভাবে কিভাবে করা যেতে পারে। আচ্ছা, তো ট্রানজিস্টর দেখো, ট্রানজিস্টরের তিনটা পোর্ট না বা তিনটা অংশ না, একটা হচ্ছে এমিটার, একটা হচ্ছে বেস এবং একটা হচ্ছে কালেক্টর। সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে ট্রানজিস্টরকে মানে তিন ভাবে সংযোগ দেওয়া যায়, তিন ভাবে। তো আমরা একটা ভাগ করে দেখাই, তারপরে বলি যে এটাকে কি বলা হচ্ছে, কোনটাকে কি বলা হচ্ছে, কারণ সহ বলবো। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টরের আমরা প্রথমে কি শিখলাম, দেখো প্রথমে যেটা শিখছি ট্রানজিস্টর কিভাবে আঁকাইতে হয়, ট্রানজিস্টর দেখে কিভাবে চিন্তা হয় সেটা কিরকম ট্রানজিস্টর, এবং এখন আমরা দেখবো যে সার্কিটে তারা কিভাবে বুঝতে পারে ট্রানজিস্টর গুলো। ঠিক আছে, তারপরে আমরা সার্কিট অ্যানালাইসিস করতে পারবো। তাহলে সার্কিটে কিভাবে বুঝতে পারে, তো বুঝতে পারে হচ্ছে এইভাবে। ধরো যে আমি এরকম একটা সার্কিট আঁকাচ্ছি, এটা এইভাবে আগে না আঁকাই, এটা বুঝাই বুঝাই আঁকাই আসলে। এখানে ফাঁকা ফাঁকা রাখি আসলে কিছু, এখানে ফাঁকা রাখবো সেটাতে। আচ্ছা, এটা তো আমি ফিক্স করতেই পারবো, এখানে আমি মিশাই দিলে হবে, বুঝে বুঝে যাই আসলে। আচ্ছা, তো এখানে দেখো আমরা যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমরা বেসটাকে দেখো মাঝখানে রেখেছি, রাইট? এখন এমিটার এবং কালেক্টর কেমনে বুঝবো, আমরা এই জায়গায় মনে করে একটা তীর চিহ্ন দিলাম, তাহলে কি হলো, তাহলে এটা হয়ে গেল এমিটার এবং এটা হয়ে গেল কালেক্টর। এখন যদি জিজ্ঞেস করি যে এটা পিএনপি নাকি এনপিএন, এটা না পারলে মাথা ফাটাই দিব। একটু আগে এটা তোমাদের দিয়ে করাইছি। কেমনে করে, করেটা হচ্ছে এই যে ডায়োডের চিহ্ন, এখানে এ সাইডে পি এবং এই সাইডে অবশ্যই এন, তাহলে এটা অবশ্যই এনপিএন একটা ট্রানজিস্টর, যেখানে বেসটা আছে দেখো মাঝখানে। দেখো এখানে দুইটা সার্কিট আছে, এখানে দুইটা সার্কিট আছে, এই পাশে একটা এবং এই পাশে একটা, বা সার্কিট না বলে একটা সার্কিটে দুইটা লুপ আছে। দুইটা লুপ, এই পাশে একটা এই পাশে একটা লুপ। তো এদের মধ্যে মাঝখানের অংশটা কমন সবার, মানে এই লুপের মধ্যে এটাও আছে, আবার এই লুপের মধ্যেও এটা আছে। তাহলে কোন অংশ আছে, আছে হচ্ছে বেস, এই জন্য বলা হচ্ছে কমন বেস, কমন বেস বা সাধারণ পিট, কমন বেস কনফিগারেশন। ঠিক আছে, তো এখন হচ্ছে জিনিসপাতিগুলো খেয়াল করতে হবে আমাদের। অবশ্যই কি বলেছিলাম আমি, বেস এবং এমিটার যে ডায়োডটা আছে এটাকে ফরওয়ার্ডে দিতে হবে, বা এটা দিয়ে কারেন্ট জ্বালতে হবে, এটা হচ্ছে কথা। তাহলে বেস এমিটারকে ফরওয়ার্ডে দিতে গেলে তাহলে যেটা হচ্ছে পি এবং যেহেতু এম, তাহলে পি এর সাথে দিতে হবে পজিটিভ। তাহলে ওভারঅল এইভাবে দেওয়া উচিত, এটাকে এইভাবে দিয়ে দেওয়া হবে, এটা পজিটিভ এটা নেগেটিভ। দেখো এটার কথা চিন্তা করো, এর এক প্রান্তে পজিটিভ পি, পি এর প্রান্তে পজিটিভ, এন এর প্রান্তে হচ্ছে নেগেটিভ, তাহলে এটা হলো ফরওয়ার্ড। আবার এটাকে দিতে হবে কিসে, রিভার্সে, রাইট? এটাকে দিতে হবে রিভার্সে। রিভার্সে দেওয়া মানে হচ্ছে এন এর সাথে দিতে হবে পজিটিভ, পি এর সাথে দিতে হবে নেগেটিভ। খেয়াল করবা, এন এর সাথে দিতে হবে পজিটিভ রিভার্স, পি এর সাথে দিতে হবে নেগেটিভ। তাহলে এন এর সাথে দিতে হবে পজিটিভ, পি এর সাথে দিতে হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে এইভাবে। তো এদের নামকরণ আমি পরে করি, বা এদের নামকরণ না করলেও কিছু না, আসলে তুমি যে কোনো নামে ডাকতে পারো, যে কোনো নামেই ডাকতে পারো এটাকে। তুমি ধরো যে ঠিক আছে, এটা হচ্ছে তোমার যেটা আছে সেটা হচ্ছে এইটার, দেখো এটার এই পাশে কি আছে, এমিটার আছে না, তুমি এটাকে এইভাবে ধরো, ভিই ধরলা, ভি এমিটার বা ভিই ধরতে পারো। আর দেখো এটার এই পাশে কি আছে, কালেক্টর, তাহলে তুমি এটাকে ভিসিসি ধরতে পারো।
ইচ্ছা। এটার কোনো নাম্বারিং নেই, এটা নিয়ে কোনো ভয়ও নাই, ঠিক আছে। তবে নর্মালি কিছু জিনিস ইউজ করা হয়, যেরকম কালেক্টরের সাথে ভিসিসি ধরা হয়, এমিটারের সাথে ভি ধরা হয়, কিন্তু এমন না যে তুমি অন্য কিছু ধরলে এখানে কেটে দিবে, এরকম কিছু না, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে এখন হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে অবশ্যই কি করতে হবে, অবশ্যই এখানে ইনপুট দিতে হবে, একটু আগে যেরকম দেখালাম মাইকের ইনপুট, অবশ্যই এটা আউটপুট দিতে হবে, ওই সাউন্ড বক্সের আউটপুট। তাহলে ইনপুট আউটপুট কেমনে দিব, তাহলে এই পাশে দিতে হবে ইনপুট ইনপুট, এবং এই পাশে নিব হচ্ছে আমরা আউটপুট। নর্মালি আউটপুট, যে কোনো আউটপুট ভোল্টেজ আকারে নেওয়া হয়, একটু আগে দেখলাম ভোল্টেজটা নেওয়া হয় হচ্ছে একটা রোধের মধ্যে আসলে। তাহলে এটা দেখো, এটা সি এর প্রান্তের রোধ, খেয়াল করেছো, কালেক্টরের প্রান্তের রোধ, এর জন্য আরসি দেওয়া যেতে পারে, সমস্যা নেই, আরসি দেওয়া যেতে পারে। তাহলে এর দুই প্রান্তে যে ভোল্টেজটা পাওয়া যাবে সেটা হবে হচ্ছে আউটপুট ভোল্টেজ। তাহলে এটা হচ্ছে কমন বেস একটা, যেখানে এনপিএন ট্রানজিস্টর ইউজ করা হয়েছে, কমন বেস এনপিএন ট্রানজিস্টর। এবার যদি আমি চিন্তা করি যে কমন বেস আমি পিএনপি ইউজ করব, কমন বেস পিএনপি ইউজ করব, দেখো এগুলো আমি মিশাই মিশাই ব্যাটারি গুলা বসাবো আর কি, ইনপুট আউটপুট গুলা বসাবো। আচ্ছা, তাহলে কমন বেস কি দিয়ে বসাবো, পিএনপি। তাহলে মাঝখানে কে থাকবে, মাঝখানে এন, এ পাশে পি, এ পাশে পি, ঠিক আছে। তাহলে যে কোনো একটা পিএন, দেখো আমাদের এমিটার তো দিতে হবে, তো এমিটারের সাথে কি থাকবে, তীর চিহ্নটা থাকবে। তীর চিহ্নটা কই থাকে, তীর চিহ্ন থাকে পি থেকে এন এর দিকে। তাহলে হয় আমি, দেখো দুইটা উপায় আছে, হয় আমি এই দিক বরাবর তীর চিহ্ন দিব, মানে এই বরাবর, অথবা অথবা আমি এই দিক বরাবর তীর চিহ্ন দিব। যেদিকে তীর চিহ্ন থাকবে সেটা হয়ে যাবে এমিটার, রাইট। তাহলে আমি মনে করি যে এইদিকেই দিলাম। তাহলে খেয়াল করো, এটা এমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর, পিএনপি, এটা হচ্ছে পিএনপি কনফিগারেশন। আচ্ছা, এটাও কমন বেস, কারণ হচ্ছে মাঝখানে কি, মাঝখানের লাইনটা দেখো, মাঝখানের লাইনটা হচ্ছে বেস, তাই এটা হচ্ছে কমন বেস বা সাধারণ প্লিট। আগেরটার সাথে ডিফারেন্সটা কি, ডিফারেন্সটা হচ্ছে আগেরটাতে ছিল এনপিএন, এটাতে হচ্ছে পিএনপি, এটা হচ্ছে ডিফারেন্স, আর কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তাহলে আমাদের কি করতে হয় বলো, যেটা করতে হয় বেজ এবং এমিটারকে কি করতে হবে, ফরওয়ার্ডে দিতে হবে, রাইট। বেজ এমিটারটাকে ফরওয়ার্ডে দিতে হবে। তাহলে ফরওয়ার্ড দেওয়া মানেটা হচ্ছে, দেখো পি কোনটা এন কোনটা, এটা পি এটা এন, এটা পি এটা এন। তাহলে আমাদের ফরওয়ার্ডে দিতে চাইলে কি করতে হবে, আমাদের অবশ্যই পি এর সাইডে কি দিতে হবে, পজিটিভ দিতে হবে। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে পি এর সাইডে এখানে একটা পজিটিভ দিয়ে দিব, এবং এন এর সাইডে এখানে একটা নেগেটিভ দিয়ে দিব। তাহলে এটা পজিটিভ, এটা নেগেটিভ। আচ্ছা, আর এখানে বেস কালেক্টরে কি করতে হবে, রিভার্স দিতে হবে, কারণ লোডটা বাড়ায় দিতে হয় এখানে। তাহলে রিভার্স দিলে কি করতে হবে, পি এর সাইডে দিতে হবে নেগেটিভ, এবং এন এর সাইডে দিতে হবে পজিটিভ। তাহলে দেখো কি হলো, আমরা এটাকে আবার এই যে এইদিকে মিটার আছে, তাহলে ভিই বলি, এবং এটাকে এদিকে ই আছে ভিসিসি বলি। খেয়াল করে দেখো ভিই এবং ভিসিসি এর দিকগুলো খেয়াল করো, এটাতে দেখো এটা নেগেটিভ এটা পজিটিভ, এটাতে এটা পজিটিভ এটা নেগেটিভ বলো, এটা পজিটিভ এটা নেগেটিভ বলো। কেমনে আগে আমি মুখস্থ করছি অ্যান্সার হচ্ছে না, আমিও তো তোমাদের মতো করি আস্তে 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 বুঝে 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 আঁকাইছি, ঠিক আছে। এটা মুখস্থ করা যাবে না আসলে, মুখস্থ করলে পার পাবা না, অনেক কিছু আছে তো, 6টা কনফিগারেশন আছে সব দিয়ে, কারণ কমন বেজ হইতে পারে, কমন এমিটার হইতে পারে, কমন কালেক্টর হইতে পারে, প্রত্যেকের পিএনপি এনপিএন আলাদা হইতে পারে, কিন্তু বেসিক স্টেপগুলো খেয়াল করো, বেসিক অনুসারে গেলে সবই পারবা। তাহলে দেখো এখন আমরা ইনপুট কই দিব, ইনপুট দিব হচ্ছে এই সাইডে, এবং আউটপুট দিব হচ্ছে এই সাইডে। আউটপুট কেন এই সাইডে, কারণটা হচ্ছে আমরা এদিকে রোধ বাড়ায় রাখছি, তাহলে আউটপুটটা এই সাইডে দিতে হবে। তাহলে এটা হচ্ছে রোধ আরসি, এবং এটা হচ্ছে ইনপুট, তাহলে এটা হচ্ছে আউটপুট। আচ্ছা, তো এবার হচ্ছে আমরা কি দেখলাম, আমরা দেখলাম হচ্ছে কমন বেস। এবার আমরা দেখবো হচ্ছে কমন এমিটার, কমন ইমিটার দেখবো। তাহলে আমরা দেখবো হচ্ছে এখন কমন এমিটার, এবং কমন এমিটারে কি করতে হবে, কমন কখন হয়, কমন হচ্ছে যখনই দুইটা সার্কিটে একই জিনিস থাকে। এই দুইটা সার্কিটের দুই পাশ দুইটা লুপে একই জিনিস ছিল, হচ্ছে বেসটা ছিল। তাহলে এবার দিতে হবে এমিটারটা।
তাহলে এমিটারটা তুমি দিতে পারো এইভাবে, তুমি যদি আঁকাও দেখো দেখো যে এইভাবে হবে। যেরকম আমি যদি আঁকাই ফেলি, এটাকে বলে দিই এমিটার, এটাকে বলি বেস, এটাকে বলি কালেক্টর। তাহলে বেস থেকে একটা তার এবং কালেক্টর থেকে একটা তার, এই দেখো। তাহলে দেখো সার্কিটের দুইটা অংশ, এইটা একটা, এই সরি দুইটা লুপ, এটা একটা এবং এটা আরেকটা। এবং এদের মধ্যে কমন কে? এটা কি কমন? এটা তো কমন না, কারণ এটার মধ্যে তো আর এটা নাই। কিন্তু ওভারঅল এই দুইটার মধ্যে আছে হচ্ছে এই যে লাইনটা সেটা। এবং এটা কার অংশ বলেছি আমি? এটা বলেছি আমি এমিটার। তাহলে এমিটার যদি হয় তাহলে এটা হবে কমন এমিটার, কমন এমিটার বা সিই, সি না সরি কমন এমিটারই বলা হয়, কমন এমিটার বা সাধারণ নিঃসারক। তাহলে এটারও দুই রকম কনফিগারেশন থাকতে পারে, একটা থাকতে পারে পিএনপি, একটা থাকতে পারে এনপিএন। তাহলে যদি আমরা এনপিএন আঁকাই, তাহলে এনপিএন যদি আঁকাইতে চাই, তাহলে এটা যদি এন বলি, এটা যদি পি বলি, এটা যদি এন বলি, এনপিএন, তাহলে ডায়োডের চিহ্নটা কই রাখতে হয়? ডায়োডের চিহ্নটা রাখতে হয় হচ্ছে কার সাইডে? রাখতে হয় হচ্ছে এমিটারের সাইডে। তাহলে এখানে হবে ডায়োডের চিহ্নটা কোন দিকে হবে? হবে পি থেকে এন এর দিকে। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই চিহ্ন। চিহ্ন হলো। এখন হচ্ছে ওই যে আগের মতো থাকে। এখন কি করতে হবে? এই বেজ এমিটারের এই যে জাংশনটা আছে, এখানে পিএন জাংশনটাকে কি করতে হবে? পজিটিভ, সরি ফরওয়ার্ড বাইসে দিতে হবে, তাই তো? ফরওয়ার্ড বাইসে কেমনে দেওয়া যায়? ফরওয়ার্ড বাইসে দেওয়ার উপায়টা হচ্ছে তুমি এ পাশে পি এর সাথে পজিটিভ কিছু দিয়ে দাও, ধরো এখানেই দিলাম, পি এর সাথে পজিটিভ কিছু দিলাম এবং এন এর সাথে দিলা হচ্ছে নেগেটিভ। দেখো এন এর সাথে এখানে নেগেটিভ লাগছে, তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, আবার তুমি এই পাশে কি করতে হবে? এই পিএন জাংশনটাকে কি করতে হবে? এই পিএন জাংশনটাকে রিভার্সে দিতে হবে, রাইট? কালেক্টরেরটা আমরা রোধটা বাড়াই দিব। রিভার্সে দিলে কি করতে হয়? রিভার্সে দিলে যেটা করতে হয় সেটা হচ্ছে, দেখো এই এন এর সাথে দিতে হবে পজিটিভ এবং এই দেখো এখানে, হ্যাঁ ও ও দাঁড়াও দাঁড়াও, রিভার্সে দিচ্ছি তো এখানে অবশ্যই এটা বেশি হইতে হবে, এটা হচ্ছে এন এর সাথে দিতে হবে পজিটিভ এবং এখানে পজিটিভ তো দিতেই হচ্ছে এন এর সাথে, এখানে এন এর সাথে নেগেটিভ দিলে তো হবে না এবং এখানে পড়ে যায় হচ্ছে নেগেটিভ। খেয়াল করো, এখানে এর সাথে পজিটিভ দিতে হবে রিভার্সের জন্য, এটাকে ঠিকঠাক করতে হবে। এখন কথা হচ্ছে এটা কেমনে রিভার্স হলো, কেমনে বুঝলাম? অ্যান্সারটা হচ্ছে দেখো এটা কেমনে রিভার্স হলো, এটা পি এবং এটা এন। গতদিন ক্লাসে শুরু একটা জিনিস দেখাইছিলাম, এটা 5, এইটা +2, দুই প্রান্তে বিভব পার্থক্য কত? 5 - 2 3। তাহলে কারেন্ট কোন দিকে যাবে? কারেন্ট যাওয়ার কথা এইদিকে এবং ডায়োডটা এদিকে পাস করতে দিবে, ডায়োডটা এদিকে পাস করতে দিবে। কিন্তু যদি এরকম হতো, দেখো দুইটাই কিন্তু পজিটিভ, তাও দেখো ডায়োডে কারেন্ট যাচ্ছে। এখন যদি এরকম হতো যে এটা 2, এটা 5, এটা 2, এটা 5, তাহলে কি হতো? তাহলে দেখো এখানে এদিক থেকে কারেন্ট কোন দিকে যাওয়ার কথা? কারেন্ট যাওয়ার কথা হচ্ছে 5 থেকে 2, এদিকে যাওয়ার ট্রাই করবে, কিন্তু ডায়োডটা জাস্ট এদিকে পাস করবে, তাহলে এদিকে যাবে না, রিভার্স বায়াসে আছে। তাহলে দেখো এই প্রান্তেও পজিটিভ এবং এটারও এই প্রান্তে পজিটিভ, কিন্তু যাই হোক এইটার ভোল্টেজটা অবশ্যই বেশি হতে হবে কার চেয়ে? এটার ভোল্টেজটা অবশ্যই এটার চেয়ে বেশি হতে হবে, তাহলে এটা থাকবে রিভার্স। ঠিক আছে? তাহলে দেখো ভোল্টেজগুলো কি কি লিখি। এটা যেহেতু বেজের প্রান্তে আছে, তাহলে দেখো বেজের প্রান্তে, তাহলে ভিভিবি লিখলাম। এটা যেহেতু কালেক্টরের প্রান্তে আছে, তাহলে এটা ভিসিসি লিখলাম। তাহলে অবশ্যই আমরা কি লিখতে পারতেছি? ভিসিসি কে অবশ্যই ভিভিবি এর চেয়ে বড় হতে হবে, না হলে এইটা আবার রিভার্সে থাকবে না। ভিসিসি কে অবশ্যই ভিভিবি এর চেয়ে বড় হতে হবে, না হলে এটা রিভার্সে থাকবে না। এটা দেখো এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে বেস, এটা রিভার্সে রাখতে হবে, তাহলে এটা ভোল্টেজ অবশ্যই এটার চেয়ে বেশি রাখতে হবে। ঠিক আছে? তাহলে যেটা হলো, তাহলে থাকবে হচ্ছে রিভার্সে, এই চিত্র অনুসারে এইটা। এখন দেখো যে এখন যদি তুমি এখানে একটা ইনপুট দিয়ে দাও এবং এই পাশে একটা আউটপুট তুমি পাবা এর অ্যাক্রসে, এই রোধের অ্যাক্রসে, তাহলে এটাকে আরসি বলি কারণ এটা কালেক্টরের এখানে রোধ, তাহলে ভি আউট, এটা হচ্ছে ভি এন। এই হচ্ছে প্রথমটা, এটা কি গেল? এটা হলো এনপিএন গেল, এটা গেল হচ্ছে এনপিএন। এবার আমরা পিএনপি যদি আঁকে, পিএনপি আগে পুরোটা ফিল আপ করি এখানে, তারপরে চিন্তা করব কি পিএনপি। তাহলে পিএনপি চিন্তা করি,
এবং আমরা কি বললাম, আমরা বললাম হচ্ছে মাঝখান, এটা হচ্ছে এমিটার বলেছি আমরা, তাহলে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস এবং এটা হচ্ছে কালেক্টর। তাহলে এমিটার ওখানে কি থাকবে, এমিটার ওখানে ডায়োড চিহ্ন থাকবে এবং ডায়োড চিহ্নটা কোন দিক থাকতে হয়, ডায়োড চিহ্নটা দিতে হয় পি থেকে এন এর দিকে, মানে ডায়োডের তীর চিহ্নটা, তাহলে তীর চিহ্নটা থাকে হচ্ছে পি থেকে এন এর দিকে, পি থেকে এন এর দিকে। তাহলে এখন চিন্তা করে দেখো, আমাদের প্রথম কাজটা হচ্ছে এটাকে কি করতে হবে, এটাকে পজিটিভ করতে হবে বা ফরওয়ার্ড করতে হবে, সরি এটাকে ফরওয়ার্ড করতে হবে। এটাকে ফরওয়ার্ড করতে হলে পি এর দিকে দিতে হবে পজিটিভ, এন এর দিকে দিতে হবে নেগেটিভ। তাহলে এটাকে ফরওয়ার্ড করলে পি এর দিকে দিলাম হচ্ছে পজিটিভ এবং এন এর দিকে দিলাম হচ্ছে নেগেটিভ। দেখো পজিটিভ নেগেটিভ। আর এখন এটাকে কি করতে হবে, বিসিটাকে কি করতে হবে, বিসিটাকে রিভার্স দিতে হবে, রাইট? বিসিটাকে রিভার্স দিতে হবে। রিভার্স যদি দিতে চাও তাহলে কি হচ্ছে, এর প্রান্তে দিতে হবে, রিভার্স দিতে চাইলে এখানে দিতে হবে নেগেটিভ, এখানে দিতে হবে নেগেটিভ। কিন্তু এখানে যদি তুমি নেগেটিভ দাও তাহলে অটোমেটিক এই পাশে পজিটিভ দিতেই হচ্ছে, রাইট? এখানে যদি তুমি নেগেটিভ দাও তাহলে অটোমেটিক এই প্রান্তে পজিটিভ দিতেই হচ্ছে। তাহলে দেখো এই যে আগের মতোই একই ব্যাখ্যা। তাহলে তুমি এটার কথা চিন্তা করো, এটার কথা চিন্তা করো, এটার এক প্রান্তে পি এবং এক প্রান্তে কি দেখো, এই দেখো এটার এক প্রান্তে নেগেটিভ এবং এটার এক প্রান্ত দেখো এটার পি নেগেটিভ, ভালো কথা, কিন্তু এটারও এক প্রান্ত কিন্তু নেগেটিভ এসে বসে আছে, তাহলে কি করবা, দুইটাই নেগেটিভ। তাহলে যে আগের মতো চিন্তা করো, একটু আগে দেখো নিচে কি দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে, দেখো এখানে -2 ভোল্ট, এখানে আছে -5 ভোল্ট, কোনটা বেশি? অ্যান্সার হচ্ছে এটা বেশি, -2। -2 অবশ্যই -5 এর চেয়ে বেশি, মাইনাসের দিকে যেহেতু -2 অবশ্যই -5 এর চেয়ে বেশি, তাহলে এদিকে কারেন্ট যাবে। তাহলে হলো না, আমাদের কি করতে হবে, আমাদের সামহাউ এই বিসিটাকে রিভার্সে দিতে হবে। তাহলে এই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে, আমি ধরলাম এটা -2, এটা -5, দেখো তাহলে দেখো এটা বেশি এটা কম, কারেন্ট কোন দিকে যাইতে চাইবে, কারেন্ট যাইতে চাইবে কম থেকে বেশির দিকে, কিন্তু যাইতে পারবে? অ্যান্সার হচ্ছে না, কারণ হচ্ছে উল্টা দিকে অ্যালাউ করবে না। তাহলে যেটা হচ্ছে এইখানে আমাদের কি করতে হবে, নেগেটিভ হিসাবে বড়টা এখানে, নেগেটিভ হিসাবে কমটা এই সাইডে দিতে হবে। তাহলে পিএন এর মধ্যে নেগেটিভ হিসাবে মানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে সেটা হচ্ছে, দেখো এখানে যদি আমি এটা বি এর সাইডে আছে ভিভিবি বসে দিই, এখানে কার সাইডে আছে, এখানে কার সাইডে আছে, এখানে আছে সি এর সাইডে, রাইট? সি, তাহলে এটা হচ্ছে ভিসিসি বসালাম। এখানে দেখো এখানে যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে, দেখো পিএন, দেখো পিএন পি এন, এটা নেগেটিভ ভ্যালু এবং এটা হচ্ছে, তাহলে এটার দেখো এটার ভ্যালু এটা হচ্ছে বেশি পিএন, তাহলে ভিসিসির ভ্যালুটা ভিবিবির চেয়ে বেশি হতে হবে। এখানেও তাই ছিল, এখানেও তাই। ভিসিসির ভ্যালু হয় কথার কথা যদি ধরি 20 আর ভিসিসির ভ্যালু কথার কথা ধরি এখানে 5, তাহলে দেখো কি হচ্ছে, অ্যাকচুয়ালি এটা কাজ করছে -20 এর পাশে, যেহেতু এটা নেগেটিভ চিহ্ন, এখানে কাজ করছে -5। কে বড়, কে বড়? -5 বড় -20 এর চেয়ে। তাহলে যেটা হচ্ছে, এইটা যেটা হচ্ছে এদিকে কারেন্ট যেতে চাইবে কিন্তু এদিকে কারেন্ট যেতে আলো করবে না, কারণ এটা পিএন জাংশন। তাহলে এটা হয়ে গেল রিভার্স। তাহলে যেটা হলো আমাদের যেটা হচ্ছে এইভাবে দিতে হবে, ঠিক আছে? এইভাবে দিতে হবে, তাহলে ভিসিসি ভ্যালুটা ভিভির চেয়ে বেশি হইতে হবে এক্ষেত্রে। আচ্ছা, তাহলে দুইটা কেস গেল, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফাইনাল কেসটা। আচ্ছা, তো এই হচ্ছে অবস্থা। এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে লাস্টেরটা। দেখো কমন আমরা কি কি দেখছি, আমরা দেখছি হচ্ছে কমন বেস, কমন এমিটার। এবার আমরা দেখবো হচ্ছে কমন কালেক্টর। কালেক্টরটাকে কমনে ফেলাইতে হবে। কালেক্টরটাকে কেমনে কমনে ফেলানো যায়? আগের মতো চিত্র হবে, কিন্তু এটা হবে হচ্ছে কালেক্টর, এটা হবে তাহলে এমিটার, এটা হবে হচ্ছে বেস। কালেক্টরটা কমন, কালেক্টর যদি কমন হইতে, কমন বলতেছে কমন হইতে হয়, তাহলে এমিটারের সাইডে ডায়োড চিহ্ন থাকতে হবে। তাহলে আমি ধরি যে এইভাবে আছে,
তাহলে এটা কি রকম ট্রানজিস্টর? এটা হলো হচ্ছে NPN ট্রানজিস্টর, তাই না? NPN ট্রানজিস্টর। আচ্ছা, তাহলে খেয়াল করে দেখো আমাদের কি করতে হয় আসলে, এই যে বেজ এমিটার বা পিএন, এই যে এই ডায়োডটাকে ফরওয়ার্ডে দিতে হয়। তাহলে এটা পি, তাহলে পি এর সাইডে কি দিতে হয়? ফরওয়ার্ডে দিতে গেলে পি এর সাইডে দিতে হয় পজিটিভ। তাহলে আমি দিলাম হচ্ছে এখানে একটা পজিটিভ, এই পাশে পজিটিভ দিলে এই পাশে অলরেডি নেগেটিভ চলে আসবে। এবং এই যে এন এর সাইডে দিতে হয় নেগেটিভ, তাহলে এটা যদি নেগেটিভ হয় তাহলে এই প্রান্তে একটা পজিটিভ চলে আসবে। তাহলে এটা কার প্রান্তে আছে? এটা আছে হচ্ছে বি এর প্রান্তে, ভিবিবি। এবং এটা কার প্রান্তে আছে? এটা আছে ই এর প্রান্তে, তাহলে এটা ভিইই। এখন দেখি যে কাহিনীটা কি হলো, এটা কি হলো। এটাকে কি করতে হয়? এটাকে যেটা করতে হয় সেটা হচ্ছে রিভার্সে দিতে হয়, ঠিক আছে? আমাদের কিন্তু ব্যাটারি বসানো শেষ অলরেডি, মানে এটাকে পজিটিভ ব্যাস দিতে বলে দুইটা ব্যাটারি বসানোই লাগছে। এখন দেখবা আসলে রিভার্স হলো কিনা। এটা পি, এটা এন, তাহলে রিভার্সে দিতে হলে অবশ্যই এ প্রান্তে কি দিতে হয়? এ প্রান্তে নেগেটিভ দিতে হয়, এ প্রান্তে পজিটিভ দিতে হয়। অন্য কথায় আমরা একটু আগে যেভাবে দেখছিলাম যে ভোল্টেজের মানের উপরে ডিপেন্ড করে, তাহলে এই প্রান্তে কম ভোল্টেজ থাকতে হবে, এই প্রান্তে থাকতে হবে কি ভোল্টেজ? বেশি ভোল্টেজ থাকতে হবে। এই প্রান্তে কম ভোল্টেজ এবং এই প্রান্তে থাকতে হবে কি ভোল্টেজ? বেশি ভোল্টেজ থাকতে হবে। এই প্রান্তে কম, এই প্রান্তে বেশি। তাহলে এই প্রান্তে কম হচ্ছে ভিভির জন্য, তাহলে ভিভির জিনিসটা অবশ্যই এই প্রান্তে বেশি। এর ভোল্টেজটা তুমি এটাও ধরতে পারো, তাহলে ভি এর চেয়ে কম হতে হবে। তাহলে দেখো ভিই এটা হচ্ছে পজিটিভ হয়ে গেল, এটা সাপেক্ষে এটার ভ্যালু বেশি, এটার ভ্যালু কম, এটার ভ্যালু কম। তাহলে এটার ভ্যালু বেশি, এটার ভ্যালু কম হলে এটা রিভার্সে চলে গেছে, ঠিক আছে? তো এটা হচ্ছে আসলে মানে আমাদের হচ্ছে যেটা বলে যে সার্কিট। এখন হচ্ছে আমরা কিভাবে কি করব? আমরা এই প্রান্তে একটা ইনপুট দিব। এখন প্রশ্ন হচ্ছে আউটপুটটা কই দিব? আউটপুটটা নিব হচ্ছে এই সাইডে, আউটপুটটা নিব হচ্ছে এই সাইডে। তবে কথা আছে, কথাটা হচ্ছে আমরা দেখো আউটপুট নিব হচ্ছে এইটার সাপেক্ষে, মানে ভোল্টেজটা আমরা মাপবো হচ্ছে এভাবে, ভোল্টমিটার দিব হচ্ছে এভাবে। ভোল্টমিটারের একটা প্রান্ত থাকবে এখানে এবং একটা প্রান্ত থাকবে এখানে। ভোল্টমিটারের একটা প্রান্ত এখানে, একটা প্রান্ত থাকবে এখানে। অন্য কথায় আমরা দিব হচ্ছে এইভাবে, খেয়াল করো। আসলে এটা চিত্র বই আছে হচ্ছে এইরকম, কারণটা হচ্ছে এইটাই। কারণটা হচ্ছে যে আমরা কালেক্টরের যে রোধটা দেখো, এই পাশে কিন্তু এমিটার, এবার খেয়াল করেছো এই পাশে কিন্তু এমিটার, কালেক্টর না, কিন্তু কালেক্টর হিসেবে রোধটা লেখা হচ্ছে আগের গুলোর মতো করেই। এবং এটাকে নেওয়া হচ্ছে হলো এইভাবে, এইভাবে নেওয়া হচ্ছে। কারণটা কি? কারণটা হচ্ছে আমরা কি করছিলাম, কালেক্টর থেকে আমরা যেটা করি সেটা হচ্ছে ভোল্টেজটা মাপি, কিন্তু এখানে মানে কালেক্টরটা আছে কমনে, কমনে যখন আছে এই জন্য যেটা করতে হয়, আউটপুট সাইডটা হচ্ছে আসলে এই পাশে, তো বোঝাই যাচ্ছে এটা হচ্ছে আউটপুট সাইড। এই জন্য আউটপুট সাইডের ভোল্টেজটা অবশ্যই নিতে হবে তোমার হচ্ছে, এটা হচ্ছে জিরো ধরা হয় আসলে, বা এটা গ্রাউন্ড করে রাখা হয়। আসলে গ্রাউন্ডের সাপেক্ষে এখানে কত ভোল্টেজ পাওয়া যাচ্ছে, বা জিরোর সাপেক্ষে ভোল্টেজটা কত উচ্চ কত বেশি সেটা দেখা হচ্ছে আসলে, আর কিছুই না। এই জন্য চিত্রটা হচ্ছে এরকম, গ্রাউন্ডের সাপেক্ষে, ঠিক আছে? এটা হচ্ছে গ্রাউন্ডের সাপেক্ষে ধরা হচ্ছে, কালেক্টরটাকে গ্রাউন্ড করে গ্রাউন্ডের সাপেক্ষে আসলে ধরা হচ্ছে, যদি এইভাবে চিন্তা করো আর কি। এই জন্য আমরা এইভাবে ভোল্টেজটা পাচ্ছি, লোডটা যখন আমরা এখানে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, এরপরে আরেকভাবে করা যায়, সেটা হচ্ছে তোমার তোমার আমরা যদি এই কাজ করি, তাহলে এটা কি গেল? এটা হচ্ছে কমন কালেক্টর, কমন কালেক্টর। এটা কি নিলাম? এটা নিয়েছিলাম হচ্ছে এনপিএন, তাহলে এবার কি নিব? পিএনপি। আগে আঁকাই এটা, তাহলে সি ই বি, তাহলে পিএনপি নিতে হবে, খেয়াল করো। তাহলে এটা পি দিতে হবে, এটা এন দিতে হবে, এটা পি দিতে হবে। তাই একটু অন্য কালি দিয়ে আঁকাই।
দেখতে সুবিধা হয়, এটা পি, এটা এন, এটা পি। পি এন যদি এদিকে হয়, এমিটার সাইডে কি থাকে, এই যে ডাট চিহ্নটা তাহলে কি হয়ে থাকে, পি থেকে এন এর দিকে, এইভাবে পি থেকে এন এর দিকে। তাহলে দেখো বাদ বাকি সব আকাশ শেষ। এখন হচ্ছে আমাদের প্রথম কাজ হচ্ছে এইটাকে, এমিটার বেজের যে ডাটটা আছে এটাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ফরওয়ার্ড বাইস বা পজিটিভ, পি এর সাথে পজিটিভ দিতে হবে আর এন এর সাথে দিতে হবে নেগেটিভ। এভাবে হলো না, দেখো এটা পি এর সাথে পজিটিভ দিলে এই পাশে নেগেটিভ বসে যায় এবং এন এর সাথে কি দিতে হবে, নেগেটিভ। তাহলে যেটা হচ্ছে এই পাশে হবে নেগেটিভ, এই পাশে হবে পজিটিভ। এখন দেখি তোমার এখানে কি হলো, এখানে আমাদের এটাকে অবশ্যই কি করতে হবে, এটাকে রিভার্স বায়াস দিতে হবে। দেখো রিভার্স বায়াস যেটা হয়েছে, এই পি কে তুমি কানেক্ট করেছো আসলে এদিকে প্লাস এবং এদিকে মাইনাসের সাথে। আসলে আমাদের এই যে এই জায়গাও তাই, এই জায়গায় ভি বি বি এর চেয়ে ভি ই ই টা বড়, মানে মাইনাস হিসেবে এটা বড় এটার তুলনায়, এই যে এটার তুলনায়। তাহলে যেটা হচ্ছে এ প্রান্তে নেগেটিভ যুক্ত হচ্ছে এবং এ প্রান্তে যুক্ত হচ্ছে পজিটিভ। তাহলে ওভারঅল যেটা হচ্ছে, ওভারঅল মানে নেগেটিভ পজিটিভ বলতে এরকম না, এ প্রান্তে কম ভোল্টেজ এ প্রান্তে বেশি ভোল্টেজ হচ্ছে, এ প্রান্তে কম এ প্রান্তে বেশি। তাহলে ওভারঅল এটা রিভার্সে থাকতেছে। তাহলে আউটপুট কিভাবে নিব, আউটপুট নিবে যায় এর মতোই। আমরা এখানে আঁকাইলে তো, এখানে একটু আগে আঁকাইছিলাম, এটা ক্ষেত্রে কি যেভাবে আঁকানো হয় না, নর্মালি বইগুলোতে দেখবে এভাবে আঁকাইছে। এটা আরসি ধরছে, তারপরে কার সাপেক্ষে নিচ্ছে, হচ্ছে এখানে গ্রাউন্ড করে গ্রাউন্ডের সাপেক্ষে এই ভোল্টেজটা নিয়ে নিচ্ছে, যে কতটুকু ভোল্টেজ আছে সেটাই হচ্ছে আমাদের আউট। ঠিক আছে, তো এটা হচ্ছে কমন এমিটার এবং এটা হচ্ছে পিএনপি, কমন এমিটার পিএনপি। তো এ পর্যন্ত আমরা কি কি শিখলাম, সেটা হচ্ছে জাস্ট ট্রানজিস্টর কিভাবে আঁকতে হয়, ট্রানজিস্টর কয় প্রকারের হতে পারে, কিভাবে আঁকতে হয়, ট্রানজিস্টরগুলো সার্কিটে কিভাবে বসতে পারে, 6 ভাবে বসতে পারে, সব দেখালাম। ঠিক আছে, তো তোমাদের কাজটা হবে হচ্ছে নিজে নিজে এই বসানো, নিজে নিজে কাজটা করতে হবে আবার। কারণ হচ্ছে তুমি যদি নিজে নিজে কাজটা না করো, জাস্ট খাতা দেখো আর হচ্ছে তুলে নাও, তাহলে পরের দিন হয়তো ভুলে যাবা। তোমাকে মানে আমি যেভাবে করালাম সিস্টেমেটিক হইতে, সিস্টেম নিজে নিজে করতে হবে পুরোটা, তাহলে তোমার কাছে আত্মস্থ আসবে। আত্মস্থ হওয়ার পরে আমরা নেক্সট দিন হচ্ছে এটা ম্যাথগুলো করবো। ঠিক আছে, আরেকটা ক্লাসই লাগবে আসলে ট্রানজিস্টর শেষ করতে, ট্রানজিস্টর বলতে আমাদের চ্যাপ্টার 10, আরেকটা ক্লাসই লাগবে ট্রানজিস্টরের ম্যাথগুলো করবো। ওকে, তারপরে এই তো তোমাদের মনে হয় 2টা ক্লাস লাগছে ওভারঅল সেকেন্ড পেপার শেষ করতে, স্টেপ 1 শেষ করতে। ঠিক আছে, তো তারপরে পরশুদিন দেখা হচ্ছে তাহলে এই টাইমে।